আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে ইংলিশ একটি প্যাকেজ। ইংলিশ শেখার কোনো শর্টকাট নাই। কেউ যদি পরিপূর্ণ ইংলিশ শিখতে চান, তার মানে যারা স্পেশালি কম্পিটিটিভ পরীক্ষাতে কম্পিটিশন করবেন, তারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবেন বিভিন্ন ইউনিটে, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে যারা বিসিএস এক্সামিনেশন দিবেন, যারা ব্যাংক জবের জন্য ফাইট করবেন, তাদের জন্য এই বেসিক ইংলিশটি খুবই গুরুত্বপূর্ণ। তো এটি আসলে এর কোনো শর্টকাট ওয়ে না, আমাদেরকে একটি প্যাকেজ কমপ্লিট করতে হবে। তো এই প্যাকেজ শুরু হয়, আপনাকে ভার্ব দিয়ে শুরু করতে হবে। এখানে ক্লজ শিখতে হবে, আইডেন্টিফিকেশন অফ ক্লজ থাকবে, রিডিউস ক্লজ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব, টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স। আপনাকে শিখতে হবে মডেল, পজিটিভ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, conditional sentence, positive and negative agreement, illogical participle modifier, active and passive forms, that means আমরা যেটিকে বলি ভয়েস চেঞ্জ, এরপর থাকবে ন্যারেশন, প্যারালালিজম, রিডান্ডেন্সি। এবং এই প্যাকেজটি কমপ্লিট করার জন্য, অর্থাৎ আপনার কম্পিটিশনকে 100% নিয়ে যেতে হলে আপনাকে সাথে ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম এন্ড ফ্রেজ এন্ড গ্রুপ ভার্ব, এই টোটাল প্যাকেজটি আপনি যখন কমপ্লিট করবেন, টোটাল প্যাকেজ যখন আপনি শিখতে পারবেন, তখন আপনি রেডি হতে পারবেন ফর দ্য ফাইনাল ফাইট। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই টপিকগুলি আমি যদি আপনাদেরকে প্রোভাইড করতে পারি, আপনারা যদি A to Z আমার সাথে থাকেন, আপনারা অবশ্যই খুব ভালো একটি প্রস্তুতি নিতে পারবেন। এটি আপনাদেরকে সহায়তা করবে, কারণ যে কোনো টপিকের কিছু রুল থাকে, 5টি 10টি 15টি 20টি রুলও থাকবে। এই রুলগুলি আমি ভেঙে ভেঙে আপনাদেরকে শেখাবো, এবং নট অনলি এটি আপনাদেরকে ভেঙে ভেঙে শেখাবো শুধু তাই না, প্রত্যেকটি আইটেম থেকে আপনাদেরকে 50, কোনোটিতে 60, কোনোটিতে 100টি প্র্যাকটিস আমি একদম পার্ট বাই পার্ট বুঝিয়ে বুঝিয়ে শিখিয়ে দিব। এবং এর মাধ্যমে আপনারা একটি রুলকে কিভাবে সেন্টেন্স ইউজ করতে হয়, আশা করি সেটি খুব ভালোভাবে শিখে যাবেন। তো আমরা আজ মূলত আলোচনা করব সাম বেসিক রুলস অন সেন্টেন্স স্ট্রাকচার। আমরা স্টেপ বাই স্টেপ যাব। আমি বলেছি আপনাদের প্যাকেজ কমপ্লিট করতে হবে। যদি একটি প্যাকেজ আপনারা কমপ্লিট করতে চান, তাহলে আমি যে স্টেপ বাই স্টেপ যেতে যাচ্ছি, যদি সাথে থাকেন, ডেফিনেটলি আপনি অবশ্যই ইংলিশ গ্রামারে আপনার কোনো সমস্যা থাকবে না। ইংলিশ গ্রামারের যে ভয়, যে ভীতি আপনার মনে আছে, সেটিকে আমি ডিপ ফ্রিজে পাঠাবো আশা করি। যদি না পারি, তাহলে আপনি টোটাল কোর্সটি, টোটাল প্যাকেজটি কমপ্লিট করে আমি লিঙ্কে আমার কন্ট্যাক্ট নাম্বার দিব। আপনি যদি এখান থেকে উপকৃত না হন, আপনি আমার অফিসের অ্যাড্রেসে চলে আসবেন। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, ঢাকা ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এ BBA শেষ করেছি, এখন বাংলাদেশ সিভিল সার্ভিসে আছি। যদি না উপকৃত হন, আমার অফিসের অ্যাড্রেসে আসবেন, আমি আপনাকে ট্রিট দিব। তো চলে আসি এখানে। দেখুন, খুব ঠান্ডা মাথায়, মাথা কুল করে ফেলেন, খুব ঠান্ডা মাথায় একটি সেন্টেন্স আমরা দেখি, আই ডু দ্য ওয়ার্ক। এটি আবার কেমন কথা? আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। দেখেন, এখানে এই আই হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব, এটি হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লাগে, এটি আমরা সবাই জানি। এখন দেখুন, পরের সেন্টেন্স আছে ডু দ্য ওয়ার্ক, তার মানে এটি হচ্ছে ভার্ব, এটি হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট না থাকলেও সেন্টেন্স হতে পারে। সর্বশেষ সেন্টেন্স বলা হচ্ছে অনলি বলছি ডু। আপনি আমাকে বললেন যে আমি কি এই কাজটি করব, আমি আপনাকে বললাম যে ডু। আপনি আমাকে কোশ্চেন করলেন, ক্যান আই ডু দ্য ওয়ার্ক? আমি বললাম ইয়েস ইউ ক্যান, ইয়েস ইউ ক্যান। অর আমি শুধু বলতে পারি ডু, এটি দ্বারা একটা সেন্টেন্স হয়ে যাবে। তার মানে একটি সেন্টেন্সে অবশ্যই লাগবে একটি ভার্ব। এই যে একটি সেন্টেন্স লিখে রাখুন, আপনি আপনার নোটবুকে নোট নিয়ে নিন। একটি সেন্টেন্স কোনোভাবেই সম্পাদিত হবে না একটি ভার্ব ছাড়া। এখন এই ভার্বটি কি ভার্ব? ভার্ব হতে হবে ফাইনাইট ভার্ব। মনে রাখবেন, ফাইনাইট ভার্ব ছাড়া কোনোভাবেই একটি সেন্টেন্স হবে না। এখন একটি সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আপনি কিভাবে চিনবেন, এটি খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু প্রত্যেকটি সেন্টেন্স ভেঙে ভেঙে শেখাবো, প্রত্যেকটি অংশকে আমি
একদম খান খান করে দিব, তছনছ করে দিব, আপনি শুধু আপনাকে চিনতে হবে। এই কারণে আমি এই ফাইনাইট ভার্ব থেকে শুরু করেছি। আজ থেকে মনে রাখবেন ফাইনাইট ভার্ব দুই ভাবে গঠিত হয়, একটি হচ্ছে শুধু মেইন ভার্ব দ্বারা, আর একটি হচ্ছে অক্সিলারি প্লাস মেইন ভার্ব দ্বারা। যেমন উপরের সেন্টেন্সটি যদি বলি, এখানে বলা শুধু মেইন ভার্ব দ্বারা, আমি যদি বলি আই ডু দ্য হোয়াট, এখানে কিন্তু অন্য কোনো অক্সিলারি ভার্ব নাই, সুতরাং এই যে ডু এটি হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কত ভাবে গঠিত হয়? দুই ভাবে। একটি ভাবে পেয়ে গেলাম শুধুমাত্র মেইন ভার্ব দ্বারা। 2 নম্বর বললাম অক্সিলারি অথবা মডেল প্লাস মেইন ভার্ব। আমি যদি বলি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। দেখুন এখানে শ্যাল ডু, এই যে অংশটি আমরা পেলাম, এই অংশটি হচ্ছে আমার এখানে ফাইনাইট ভার্ব। আমি বলেছি এখানে শুধুমাত্র মেইন ভার্ব হলে সেটি ফাইনাইট হতে পারে, অক্সিলারি প্লাস মেইন ভার্ব হলে এটি ফাইনাইট হতে পারে। আবার যদি এখানে আমি বলি, আমি ধরুন বললাম I should do the work, I should do the work, এখানে এই should do হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। তো মাথার ভেতরে নিয়ে নেন, ফাইনাইট ভার্ব সেন্টেন্সে দুই ভাবে থাকতে পারে, একটি হচ্ছে শুধুমাত্র মেইন ভার্ব হিসেবে, 2 নাম্বার অক্সিলারি প্লাস মেইন ভার্ব অথবা মডেল প্লাস মেইন ভার্ব। এই অংশটুকু হবে আমার সেন্টেন্সে ফাইনাইট ভার্ব। একই সাথে আপনাদেরকে চিনতে হবে নন ফাইনাইট ভার্ব কি। তো নন ফাইনাইট ভার্বের এখন নন ফাইনাইট ভার্বের ডেফিনেশন আপনাদের শিখতে হবে। নন ফাইনাইট ভার্ব আপনাকে আইডেন্টিফাই করে শিখতে হবে। যে সেন্টেন্স মনের ভাব প্রকাশ করতে পারে না, যে সেন্টেন্স দ্বারা একটি অর্থবোধক যে ভার্ব দ্বারা একটি অর্থবোধক সেন্টেন্স তৈরি করা যায় না, সেটি আমরা বুঝলাম নন ফাইনাইট। কিন্তু তাদেরকে চিনবো কিভাবে এরা নন ফাইনাইট? তো আজ থেকে দেখবেন এই 4 ভাবে সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব থাকে। একটি হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? আমরা জানি টু প্লাস ভার্ব। কারণ আমি যদি বলি আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো, খেয়াল করেন এখানে এই যে টু গো এটি হচ্ছে একটি ইনফিনিটিভ, এটি ইনফিনিটিভ, এটি আমাদের এই সেন্টেন্সে একটি নন ফাইনাইট ভার্ব। এই ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে মূল ভার্ব যেটি আমরা একটু আগে শিখলাম, ফাইনাইট ভার্ব হচ্ছে সেন্টেন্সের অর্থ বা সেন্টেন্সের পূর্ণ অর্থ বা পূর্ণ রূপ দান করতে পারে। তো এখানে অন আমি যদি বলি আই ওয়ান্ট, এটি অবশ্যই আমি চাই, এটি একটি পরিপূর্ণ সেন্টেন্স। কিন্তু আমি যদি বলি, খেয়াল করেন, যদি বলি আই টু গো, এটি কি কোনো সেন্টেন্স হতে পারে? এটি কোনো সেন্টেন্স হবে না, এটি মনের ভাব প্রকাশ করতে পারে না। নন ফাইনাইট থাকতে পারবে, সেই সেন্টেন্সে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে আমরা একটি রূপ পেয়ে গেলাম যে নন ফাইনাইট ইনফিনিটিভ দ্বারা গঠিত হয়। 2 নম্বর হচ্ছে জিরান্ড দ্বারা গঠিত হয়। এখন জিরান্ড কি? এটি তো একটি বিস্তারিত, একটি বড় একটা টপিক, তারপর আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিই। জিরান্ড হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে কাজ করে, সাবজেক্ট হিসেবে অথবা অবজেক্ট হিসেবে কাজ করে। এখন আমার মনে হয় এই জিরান্ড সম্পর্কে এত অল্প কথা বললে আপনারা বুঝবেন না, একটু বিস্তারিত বলে আসি। যেমন আমি যদি বলি, দেখেন দা, এখানে তো বক্স ঠিক করেছিলাম একটু ছোট, এখানে শিখাতে পারবো। দা বার্ড ইজ ফ্লাইং, দ্য বার্ড ইজ ফ্লাইং। আবার বললাম I saw a bird, খেয়াল করেন এখানে দ্য বার্ড ইজ ফ্লাইং, এই দ্য বার্ড হচ্ছে ভার্বের সাবজেক্ট, বার্ড হচ্ছে ভার্বের সাবজেক্ট। এখন দেখেন
ভার্বের সাবজেক্ট বুঝলাম, কিন্তু আমি যদি বলি এটি নাউন, এটি প্রোনাউন, এটি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, আপনি চোখ বন্ধ করে বলবেন দা বার্ড একটি নাউন, এটি নাউন। তাহলে আমরা বলতে পারি ভার্বের সাবজেক্টের জায়গায়, ভার্বের কোথায়, সাবজেক্টের জায়গায় একটি নাউন ইউজ করা হয়। ভার্বের সাবজেক্টের জায়গায় কি বসতে পারে, নাউন বসতে পারে। আবার এই সেন্টেন্সটি যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আপনারা দেখবেন এখানে বার্ড আছে শেষে, বার্ড আছে শেষে। তার মানে এখানে যদি বলি এটি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এখানেও আপনি চোখ বন্ধ করে বলবেন বার্ড এখানে নাউন। তার মানে একটি সেন্টেন্সে নাউন ভার্বের সাবজেক্ট হিসাবেও কাজ করতে পারে, ভার্বের অবজেক্ট হিসাবেও কাজ করতে পারে, সাবজেক্ট হিসাবেও কাজ করতে পারে, অবজেক্ট হিসাবে কাজ করতে পারে। এখন আমি আপনাকে জিরান একটু মিল করে দিয়ে সাথে যদি বলা হয় সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ, নাউনের সাথে, সরি, ভার্বের সাথে একটা আইএনজি যোগ হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করবে, করে সেটি নাউনের মতো কাজ করবে, সেটি হচ্ছে জিরান, তাই না? ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়ে সেটি নাউনের মতো কাজ করে, সেটিকে আমরা বলবো জিরান। এখন দেখুন, এই যে সুইমিং, সুইমিং এটি আসলেই ছিল সুইম, তাই না? সুইমের সাথে আইএনজি যোগ করেছে, সুইমিং হলো। এখন এই অংশটি, এই অংশটি, এই যে ইজ ভার্ব, এই ইজ ভার্বের এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে, সাবজেক্ট। তাহলে খেয়াল করুন এখানে দা বার্ড ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছিল কি, এটি নাউন। আমরা জানি ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, ঠিক তেমন এই ভার্বের সাবজেক্ট হিসেবে কোনো নাউন ছিল না, একটি ভার্ব এসে গিয়েছিল সুইম, তাই সেটিকে আইএনজি যুক্ত করে আমরা নাউনে পরিণত করেছি। কি করেছি, নাউনে পরিণত করেছি। তার মানে ভার্বের সাবজেক্ট হিসাবে যদি কোনো আইএনজি যুক্ত শব্দ আসে, সেটিকে আমরা কি বলবো, জিরান্ড আসে। তার এক কথায় সেটি নাউনের মতো আচরণ করছে, নাউনের মতো ব্যবহার করছে, নাউনের মতো ক্যারেক্টার তার। আবার ঠিক তেমনি এখানে দেখেছিলাম অবজেক্ট হিসেবে কাজ করে। আমি যদি বলি আই লাইক হিজ ডান্সিং, আই লাইক হার, এখানে আমি যদি ইজ না লিখে হার লিখি তাহলে একটু ভালো হয়। আই লাইক হার ডান্সিং, এটি সাবজেক্ট, লাইক ভার্ব, এটি হচ্ছে অবজেক্ট। তো আমরা এখানে দেখলাম সাবজেক্ট হিসেবে নাউন পেয়েছিলাম, অবজেক্ট হিসেবেও নাউন পেয়েছিলাম, ঠিক তেমনি এটি ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান আসবে, ঠিক তেমনি এই ভার্বের অবজেক্ট হিসেবেও জিরান্ড আসবে। তাহলে জিরান্ড কিসের কাজ করে, এটি আইএনজি যোগ হয়, আইএনজি যোগ হয়ে নাউনের কাজ করে। আজ থেকে আর ভুলবো না। এর সাথে আপনাদেরকে একটু পার্টিসিপল আমি অ্যাড করে দিব, কারণ এটি আমাদের কনফিউশনে ফেলে দেয়। যেমন আমি যদি বলি আই saw a dancing car, ডান্সিং কার কখনো দেখেছেন কোনো মুভিতে? আশা করি আপনারা সবাই দেখেছেন। আই saw a dancing car, এখন খেয়াল করেন সাবজেক্ট ভার্ব এটি অবজেক্ট আছে, কিন্তু এই যে ডান্সিং, এর সাথে আমি আপনাকে একটু রিলেট করে দিচ্ছি। আই saw a বিউটিফুল গার্ল, আই saw a বিউটিফুল গার্ল, এই গার্ল হচ্ছে নাউন, এটি হচ্ছে আমাদের নাউন। সেই নাউনের আগে এই যে একটি শব্দ, একটি অ্যাডজেক্টিভ আনলাম, সেই অ্যাডজেক্টিভ গার্ল সম্পর্কে কিছু কথা বলছে, কিছু এক্সট্রা তথ্য দিচ্ছে, সে বিউটিফুল, অথবা বলতে পারতাম আগলি গার্ল। অর্থাৎ গার্ল সম্পর্কে এক্সট্রা যে তথ্য দিচ্ছে সেটি হচ্ছে নাউন সম্পর্কে যখন কোনো শব্দ এক্সট্রা কোনো তথ্য দেয়, যেটিকে ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় মডিফাই করে, এই যে তার সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, এটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভ, তাহলে এই বিউটিফুল দেখেন আমি যদি উঠাই দিই সেন্টেন্স থেকে, সেন্টেন্সের কোনো ক্ষতি হবে? আই স এ গার্ল, কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। মনে রাখবেন জিরান, সরি, অ্যাডজেক্টিভ সেন্টেন্স থেকে চলে গেলে সেন্টেন্সের কিচ্ছু হয় না। কিন্তু এখানে
ঠিক তেমনি আমরা এই সেন্টেন্সটিকে একটু কম্পেয়ার করি। দেখেন আই স ডান্সিং কার, এই কার হচ্ছে আমার নাউন। এখন দেখেন এই ডান্সিং ভার্বের সাথে আইএনজি যোগ হলো, আইএনজি যোগ হয়ে এই ডান্সিং শব্দটি কার সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, কার সম্পর্কে কিছু কথা বলছে, কারটি কেমন ডান্সিং, এটি কি মডিফাই করছে। যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটি নাউন সম্পর্কে কোনো কথা বলবে, সেটি অ্যাডজেক্টিভের কাজ করবে। আজ থেকে সারা জীবন মনে রাখবেন, ভার্বের সাথে আইএনজি যোগ হবে হয়ে কোনো নাউন সম্পর্কে তথ্য দিবে, এক্সট্রা তথ্য দিবে, গল্প দিবে, তার সম্পর্কে যে তথ্যটি না হলেও সেন্টেন্স হবে এমন কোনো তথ্য দিবে, মনে রাখবে। এই সেন্টেন্সটিকে ঠিক আমরা যদি আগের মতো উঠিয়ে দিই, আই স এ কার, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই ধরনের সিচুয়েশনে মনে রাখবেন এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এটি কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল। এখন খেয়াল করেন, আপনি যদি সুইমিং উঠায় দেন, যদি জিরান্ড উঠায় দেন, তাহলে সেন্টেন্স হবে না। টেস্ট করেন। আমি যদি এখান থেকে উঠাই দিই সুইমিং, মনে করেন নাই, মনে করেন নাই, সেন্টেন্স হবে? হবে না। আমি যদি বলি আই লাইক হার, কি সেন্টেন্স হবে? আই লাইক হার সেন্টেন্স হতে পারে, সেন্টেন্স হতে পারে। এখানে আরো একটি নিয়ম আছে, আমরা যখন প্রোনাউন শিখবো তখন দেখবো পসেসিভ অ্যাডজেক্টিভ, যেমন আই, মি, মাই, মাইন, মায়ের পরে সবসময় নাউন বসে, মাই বিল্ডিং, মাই শার্ট। ঠিক তেমনই হি, হিম, হিজ একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, তার মানে হিজ বুক, হিজ হাউস, হিজ শার্ট, ওই যে পসেসিভ অ্যাডজেক্টিভ তারপরেও নাউন বলবে। শি, হার, হার্স, এই যে হার বললাম, হারের পরেও নাউন বলবে। যদি সরাসরি নাউন না থাকে তাহলে জিরান বলবে। জিরান মানে কি? ভার্বের সাথে আইএনজি। হার ড্রেস, আই লাইক হার আইস, আই লাইক হার স্মাইলিং, আই লাইক হার বাংলো, এভরিথিং। আপনি যদি সরাসরি এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন না পান, তাহলে ভার্বের সাথে আইএনজি করে জিরান করে দিতে হবে। তাহলে দেখলাম জিরানটা আসলে মূলত নাউনের কাজ করে, নাউনের জায়গাগুলো দখল করে। আর পার্টিসিপল মূলত নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। তাহলে এখানে আমরা এই সেন্টেন্স জিরান শিখলাম, এখানে আমরা পার্টিসিপল শিখলাম। এটি কেন শিখলাম? সেন্টেন্সে এই ধরনের যত ভার্ব পাবো সেগুলি সবই মনে রাখবেন আজ থেকে নন ফাইনাইট ভার্ব। এই যে জিরান যেটি শিখলাম এটিও একটি নন ফাইনাইট ভার্ব। এই যে প্রেজেন্ট পার্টিসিপল যেটি শিখলাম এটিও নন ফাইনাইট ভার্ব। এই যে প্রেজেন্ট পার্টিসিপল শিখে ফেললাম ডান্সিং, এই যে স এখানে ফাইনাইট ভার্ব, ডান্সিং নন ফাইনাইট ভার্ব। এই স ছাড়া সেন্টেন্স হবে না, কিন্তু এই ডান্সিং ছাড়া সেন্টেন্স হতে পারে। এখানে দেখেন দ্য বার্ড ইজ ফ্লাইং, সরি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে সেন্টেন্সে আসলে এখানে সুইমিং কিন্তু মূল ভার্ব না। কি, যদি আপনাকে অনেক সময় কোশ্চেন করতে পারে যে একটি সেন্টেন্সে জিরান কি হিসাবে কাজ করে, সেক্ষেত্রে আপনার উত্তর হবে এটি ভার্ব এবং নাউন হিসাবে কাজ করে। কেমন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এখানে মূল ভার্ব হচ্ছে ইজ। আর 4 নম্বর যেটি ছিল পাস্ট পার্টিসিপল, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, প্লাস V3, হ্যাভিং প্লাস V3, ওকে, হ্যাভিং প্লাস V3, ওকে। হ্যাভিং প্লাস V3 মানে কি? হ্যাভিং এর সাথে একটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে যেই ইয়েটা হয়, সেন্টেন্সটি হয়, যে ভার্বটি গঠিত হয় সেটি হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। যেমন এখানে প্রেজেন্ট পার্টিসিপল বলেছি, পাস্ট পার্টিসিপল একটি নন ফাইনাইট ভার্ব হবে, একটু স্কিপ হয়ে গিয়েছিল। পাস্ট পার্টিসিপল, যেমন আমি এক কথায় বুঝাই দিচ্ছি এখানে, আই স এ কিল্ড স্নেক, আই স এ কিল্ড স্নেক। এই যে দেখেন ভার্বের সাথে ইডি যোগ হয়েছে, ভার্বের সাথে ইডি যোগ হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। এই ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে সেটি কার অবস্থা প্রকাশ করেছে? মনে রাখবেন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই তিনটি অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ করে মানে কি? কোনো নাউনের অবস্থা প্রকাশ করে, কোনো নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, কোনো নাউন সম্পর্কে আপনাকে গল্প দেয়, গাল গল্প দেয়। এই যে স্নেক সম্পর্কে একটি কথা বললো যে আই স এ স্নেক, এটি বললে কিন্তু সেন্টেন্স হয়ে যেত, কিন্তু এখানে বলা হচ্ছে আই স এ কিল্ড স্নেক, সাপের অবস্থা কেমন ছিল? মৃত ছিল। যদি ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে নাউন সম্পর্কে কোনো তথ্য দেয় সেটি হবে আমাদের পাস্ট পার্টিসিপল, এবং এই পাস্ট পার্টিসিপল একটি নন ফাইনাইট ভার্ব, মনে রাখবেন।
পাস্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। আপনি বলতে পারতেন আই স এ ডেড বডি, সরি, আপনি বলতে পারতেন আই স এ ডেড বডি, অথবা বলতে পারতাম যে this populated city is very dangerous for us। এই যে populated city যদি বলতাম, populated city is not healthy, ধরুন এটি যদি বলতাম, এখানে দেখেন ভার্বের সাথে ইডি যোগ হলো, এই ইডি যোগ হয়ে পপুলেটেড, এটি কাকে কার সম্পর্কে কথা বলছে, সিটি সম্পর্কে, সিটি নাউন, এই সিটি সম্পর্কে যে এক্সট্রা তথ্য দিল সেটি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তো যখন অ্যাডজেক্টিভের কাজ করছে সেটি হচ্ছে ইডি যুক্ত হলে সেটি পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3। যদি আপনি বলেন যে হ্যাভিং ক্লোজড, সরি, having closed the door, I went away। আমি এর পরের যে প্র্যাকটিস গুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখাবো সেগুলি টাইপ করা আছে, তাই সময় কম লাগবে, এই অংশটি আমি টাইপ করিনি। তো এখানে বললাম হ্যাভিং ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট অ্যাওয়ে। এই যে হ্যাভিং প্লাস V3, এই হ্যাভিং প্লাস V3 যদি কোনো সেন্টেন্সে পান এবং সেটি যদি কোনো কিছুর অবস্থা প্রকাশ করে, দেখুন এখানে দরজার অবস্থা প্রকাশ করছে। দরজার কি অবস্থা? দরজা বন্ধ করে আমি বের হয়েছিলাম, তাই না? দরজা বন্ধ করে আমি বের হলাম। তো এই যে দরজার অবস্থা প্রকাশ করলো হ্যাভিং প্লাস V3, এটিও একটি পাস্ট পার্টিসিপল, সরি, এটি হবে পারফেক্ট পার্টিসিপল। এটি হবে আমাদের পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে হয়ে নাউনের অবস্থা প্রকাশ করবে। পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটিকে আমরা বলি এক কথায় V3, শুধুমাত্র V3। এই V3 যখন একটি নাউনের অবস্থা প্রকাশ করবে সেটি পাস্ট পার্টিসিপল হবে। আর পারফেক্ট পার্টিসিপল হবে হচ্ছে হ্যাভিং প্লাস V3 যদি কোনো নাউনের অবস্থা প্রকাশ করে সেটি হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল হবে। এবং মনে রাখতে হবে এই সবগুলি সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব হিসেবে থাকে। আমি দেখুন একটু পরে আপনাদেরকে হোম প্র্যাকটিস করব, অ্যাবাউট 60-60টার মতো প্র্যাকটিস আপনাদেরকে আমি এখন হাতে কলমে দেখিয়ে দিব, ভেঙে ভেঙে একদম। তখন দেখবেন যে এগুলি আসলে জানার দরকার আছে কি নাই। এগুলি আপনারা প্র্যাকটিক্যালি যখন পরীক্ষাতে ফেস করেন অ্যাপ্লাই করতে পারেন না, সেটি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন আমি সে ব্যবস্থা আপনাদের জন্য করতেছি। ওকে, তাহলে আজ আমরা শিখে ফেললাম সেন্টেন্সে অবশ্যই থাকতে হবে একটি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব দুই ভাবে থাকতে পারে, একটি মেইন ভার্ব হিসাবে থাকে, মেইন ভার্বকে ফাইনাইট ভার্ব বলি, আর একটি হচ্ছে অক্সিলারি প্লাস মডেল প্লাস মেইন ভার্ব। এই যেখানে দুটো এক্সাম্পল দিয়েছি দেখে নেবেন। শ্যাল ডু এটি একটি ফাইনাইট ভার্ব, শুড ডু এটি একটি ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব পাঁচ ভাবে থাকতে পারে, এটি ইনফিনিটিভ দ্বারা নন ফাইনাইট হয়। জিরান্ড পার্টিসিপল, পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এই তিনটি পার্টিসিপলই আপনার সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। ওকে, এখন চলে আসি আরো কিছু বিষয়। এখান থেকে আমাদের মূলত হোম প্র্যাকটিস শুরু হবে। হোম প্র্যাকটিস গুলি রুল দেওয়া আছে, রুলের পরে শুরু হবে। হ্যাঁ, এখান থেকে প্র্যাকটিস শুরু হবে। তো প্র্যাকটিসের আগে আমাদেরকে আরো কিছু, আমি কয়েকটি 4টি রুল আপনাদেরকে শেখাবো, খুব দ্রুত, একদম খুব দ্রুত শিখিয়ে দিচ্ছি। আপনাদেরকে সেন্টেন্স কমপ্লিশন শিখতে গেলে আপনাকে শিখতে হবে কোনটি প্রিন্সিপাল ক্লজ, কোনটি সাবঅর্ডিনেট ক্লজ, এই জিনিসটি শিখতে হবে। কোনটি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, কনজাংশনাল ক্লজ, এটি পরে শিখবো আমরা। কিন্তু আপনাকে শিখতে হবে একটি সেন্টেন্সের কোন অংশটি প্রিন্সিপাল ক্লজ, কোন অংশটি সাবঅর্ডিনেট ক্লজ। এই জায়গাটুকু শেখার আগে আমি এই রুলের আগে কয়েকটি দুটি সেন্টেন্সের মাধ্যমে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি যদি বলি ধরেন আই shall go if
ইউ কাম, তুমি যদি আসো আমি যাব। আবার বললাম, although she is sick, she is not absent today. এখন এই দুটি সেন্টেন্স থেকে আপনাদেরকে কোনটি প্রিন্সিপাল ক্লজ কোনটি সাবঅর্ডিনেট ক্লজ বুঝিয়ে দিচ্ছি। আপনার হাতে যদি কোনো নোটবুক থাকে, এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা ইংলিশ আসলে শিখতে চান, আপনারা ইউটিউবে নানা রকম ভিডিও দেখবেন, অনেক দেখবেন আপনাদেরকে 10 মিনিটে ইংলিশ শেখাই দিচ্ছে, 5 মিনিটে আপনাদেরকে হ্যাঁ এই রুল শেখাই দিচ্ছে, হঠাৎ করে দেখবেন যে ইউজ টু কিভাবে ব্যবহার করতে হয় দেখুন। এভাবে আপনি কখনো ইংলিশ শিখতে পারবেন না। আমি যখন ইংলিশ শিখেছি, আমি ইংলিশ আসলে একটার সাথে আরেকটা রিলেটেড। আমি একটি বই পড়তে যেতাম, পড়তে গেলে বলতো যে এখানে এটির সাথে আসলে দেখা যায় অন্য একটি টপিক আসতো, তখন আরেকটা বইয়ে বা ওই বইয়ে সেই টপিক খুঁজতে যেতাম, ওইটা দেখা যাচ্ছে আরেকটার সাথে রিলেটেড। এভাবে ইংলিশ শিখতে খুব বেগ পেতে হয়েছে। একটি পর্যায়ে এসে দেখলাম যে ও, ইংলিশ ইজ এ একদম ফানি টপিক, খুবই চমৎকার, খুবই মজার একটি টপিক, খুবই মজার একটি সাবজেক্ট। এটি যেভাবে লিঙ্কড আপ হয়ে আছে, আমি আপনাদেরকে যখন সেন্টেন্স গুলিকে ভেঙে ভেঙে শেখাবো, তখন দেখবেন আমি সাথে যদি কোনো নোট দেওয়া লাগে, আমি সাথে সাথে আপনার জায়গায় নোট দিয়ে দিব, আপনি আশা করি বুঝতে পারবেন। তো আমি যেটি বলছিলাম, আপনারা একটি একটি 300 পেজের একটি খাতা নিয়ে ফেলবেন। এই খাতাতে এই যে রুলগুলি আপনাদেরকে শেখাচ্ছি, খাতাতে আপনারা নোট করে ফেলবেন। তারপর যদি টোটাল আমাদের যে টপিকগুলি বললাম এটি শেষ করার পর আপনার কতটুকু উন্নতি হলো সেটা আপনি নিজেকে দেখলে বুঝতে পারবেন, আশা করি। অল দ্য বেস্ট। তো এখানে আসি, যদি বলি এখানে বলেছে আই শ্যাল গো ইফ ইউ কাম, যদি তুমি আসো আমি যাব। এই সেন্টেন্সে আপনারা বলেন প্রিন্সিপাল ক্লজ কোনটি, সাবঅর্ডিনেট ক্লজ কোনটি, কেউ বলতে পারবেন? আমি বলছি, আজ থেকে মনে রাখবেন 3টি কথা। প্রিন্সিপাল ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, 1। 2 নম্বর কথা, এখানে কোনো ক্লজ মার্কার বা কনজাংশন লাগে না। ক্লজ মার্কার বা কনজাংশন কোনগুলি? দো, অলদো, সিন্স, অ্যাজ, হোয়েন, হোয়ার, ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ। এই যে দুটি সেন্টেন্সকে লিঙ্ক করার জন্য যে কনজাংশন গুলি ইউজ করি, সেটিকে আমি বলছি ক্লজ মার্কার বা কনজাংশন। তো প্রিন্সিপাল ক্লজে এটি লাগবে না। তাহলে 1 নম্বর বললাম কি, একটি সেন্টেন্স নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, সেটি প্রিন্সিপাল ক্লজ, সেখানে কোনো ক্লজ মার্কার বা কনজাংশন থাকবে না। এবং 3rd কথা, এখানে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। এই যে ফাইনাইট ভার্ব আপনার লাগবে, চলে আসছে এখানে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব লাগবে। এখন আপনি বলুন এই সেন্টেন্সে তাহলে কোন অংশটি, প্রথম অংশ নাকি দ্বিতীয় অংশ? এখন যদি এটি আমরা একটু আলাদা করে ফেলি, কোন অংশ প্রিন্সিপাল ক্লজ? চোখ বন্ধ করে বলে ফেলবেন যে এই অংশটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। এখন শর্তের সাথে মিলিয়ে নেন, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, আই শ্যাল গো, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলো, কোন প্রকার ক্লজ মার্কার বা কনজাংশন লাগবে না। 2 নম্বর নিয়ম ছিল, 2 নম্বর পয়েন্ট। দেখুন এখানে কোনো ধরনের ক্লজ মার্কার, দো, অলদো, সিন্স, অ্যাজ, ওয়েন, হোয়ার, হ্যাঁ, এই টাইপের কোনো কানেক্টর বা ক্লজ মার্কার বা কনজাংশন এখানে নাই। 3 নম্বর শর্ত ছিল, সেখানে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। দেখুন এখানে সাবজেক্ট আছে এবং শ্যাল গো, এই দুটি মিলে একটি ফাইনাইট ভার্ব। তার মানে আমরা বুঝলাম এই সেন্টেন্সটিতে, পুরো সেন্টেন্সে প্রথম অংশ হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। দ্বিতীয় অংশেরও একই কথা, আমি এখানে কিছু 3টি শর্ত এখানে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। 2 নম্বর অবশ্যই একটি ক্লজ মার্কার বা কনজাংশন থাকবে। 3 নম্বর হচ্ছে এখানে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব লাগবে। মনে রাখবেন প্রথম অংশে, অর্থাৎ যদি বলা হয় আপনার প্রিন্সিপাল ক্লজ, সেখানে অবশ্যই সাবজেক্ট ফাইনাইট ভার্ব লাগবে, 3 নম্বর পয়েন্ট যেটি ছিল। এবং সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রেও একই কথা, সাবজেক্ট লাগবে এবং ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে একটি বিষয় এখানে কমন, এখানে ছিল নিজের অর্থ প্রকাশ করতে পারবে, এখানে প্রকাশ করতে পারবে না। এখানে ক্লজ মার্কার বা কনজাংশন লাগবে না, এখানে ক্লজ মার্কার বা কনজাংশন লাগবে। আর এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, এখানেও সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে। এটি আপনারা মাথায় ঢুকিয়ে নিন। এখন যদি আপনাদেরকে বলি
যে বলুন যে এই সেন্টেন্সটিতে আসলে কোনটি প্রিন্সিপাল ক্লজ কোনটি সাবঅর্ডিনেট ক্লজ। আপনি চোখ বন্ধ করে বলবেন যে এই যে দ্বিতীয় অংশটি এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর প্রথম অংশটি হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওই তিনটি শর্তের সাথে আপনার ম্যাচিং করে নেন। একটি কথা একটু বলি, যদি সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সের শুরুতে বসে, নর্মালি তারপর একটা কমা বসে, তারপরে একটি কমা বসবে, তবে কমা থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, তবে নর্মালি একটা কমা থাকে। আর যদি প্রিন্সিপাল ক্লজ শুরুতে থাকে তাহলে কোনো কমা লাগবে না। এখন আমরা চলে আসছি রুল নাম্বার 1। এখানে দেখেন বলা হচ্ছে সবসময় যে কোনো সেন্টেন্সের প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই নিশ্চিত করতে হবে। এমনকি কোনো সেন্টেন্সের অর্থ নাও বোঝা যায় সেক্ষেত্রে নিশ্চিত হতে হবে সেন্টেন্সটিতে সাবজেক্ট এবং ভার্ব বর্তমান আছে, কারণ সেন্টেন্সটিকে গ্রামাটিক্যালি কারেক্ট হতে হলে অবশ্যই দুটোকেই প্রেজেন্ট থাকতে হবে। একটি এক্সাম্পল এখানে দেখেন, তার মানে বলা হচ্ছে যে যদি একটি সেন্টেন্সে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ নিশ্চিত করতে হবে। আর প্রিন্সিপাল ক্লজ নিশ্চিত করলে আমি কি বলেছি, সেখানে ক্লজ থাকলেই অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব লাগবে। যদি প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে একটি ভার্ব লাগবে। এই যে যদি এখানে ধরেন এই অংশটা নাই, ধরেন আমাদের এই দ্বিতীয় অংশটি নাই, আই শ্যাল গো, তার মানে এখানে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব লাগবে। অথবা যদি দেখি আমরা এখানে একটি ক্লজ মার্কার আছে, মনে রাখবেন একটি ক্লজ মার্কার থাকা মানে হলো সেখানে একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে। একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকার অর্থ হলো এখানেও একটি সাবজেক্ট ফাইনাইট ভার্ব লাগবে, এখানে একটি ফাইনাইট ভার্ব লাগবে, এখানেও একটি ফাইনাইট ভার্ব লাগবে। একটি ক্লজ মার্কার মানে দুটি সেন্টেন্স, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সেন্টেন্স এখানে দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে এটি। যদি এখানে দুটি ক্লজ থাকতো, দুটি ক্লজ থাকলে মনে রাখবেন তিনটি সেন্টেন্স, তার মানে তিনটি ভার্ব লাগবে। বুঝাতে পেরেছি? আমি যদি এটি আপনাকে একটু ভেঙে ভেঙে বলি, আচ্ছা সামনে আমি এ ধরনের প্র্যাকটিস পাবো, এখানে টাইম নষ্ট না করি। এই সেন্টেন্সটিতে আমরা চলে আসি। বলা হচ্ছে এভরি স্প্রিং মিলিয়নস অফ বাংলাদেশি চিলড্রেন ড্যাশ দ্য কাস্টমস অফ ডিফারেন্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল। খেয়াল করেন আপনি যখন পরীক্ষাতে এ ধরনের কোনো সেন্টেন্স সামনে পান তখন বিভ্রান্ত হয়ে যান। এই যে এভরি স্প্রিং এই টাইপের কিছু অংশ দিয়ে আপনাকে সেন্টেন্সে বিভ্রান্ত করবে। এই সেন্টেন্সে এখানে তেমন কোনো গুরুত্ব নাই, এই অংশটুকু তেমন কোনো গুরুত্ব নাই। এখন খেয়াল করেন মিলিয়নস অফ বাংলাদেশি চিলড্রেন, মিলিয়নস অফ বাংলাদেশি চিলড্রেন এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব কি আছে? নাই। এরপরে দেখেন দ্য কাস্টম অফ ডিফারেন্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল, এখানেও কোনো ফাইনাইট ভার্ব নাই। তার মানে এই সাবজেক্টের জন্য আমাদেরকে একটি ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে হবে, একটি ফাইনাইট ভার্ব দ্বারা ভার্ব খুঁজে বের করতে হবে। তো আমরা দেখেছি ফাইনাইট ভার্ব দুই ভাবে গঠিত হয়, একটি মেইন ভার্ব দ্বারা, একটি অক্সিলারি বা মডেল প্লাস মেইন ভার্ব দ্বারা। তো 1 নম্বর অপশনে আসি, মিলিয়নস অফ বাংলাদেশি চিলড্রেন এনজয়িং। খেয়াল করেন আমি যদি বলি আই রিডিং দ্য বুক, সেন্টেন্স কি হতে পারে? হবে না। আমাকে বলতে হবে কি আই এম রিডিং দ্য বুক। এর আগে যদি একটি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে আমরা চিন্তা করতাম যে এটি আসলে মিনিংফুল হচ্ছে কি হচ্ছে না। এখন খেয়াল করেন মিলিয়নস অফ বাংলাদেশি চিলড্রেন, মিলিয়নস অফ বাংলাদেশি চিলড্রেন, আমরা অপশন এটি আসলে এ বি শিডিউলটা পাল্টা হয়ে গেছে, নো প্রবলেম। আমরা বি তে আসি, টু এনজয়। আমরা একটু আগে শিখেছি টু প্লাস ভার্ব একটি নন ফাইনাইট ভার্ব, আমাদের এখানে লাগবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ছাড়া এই সেন্টেন্স হবে না, তাহলে এটি নন ফাইনাইট ভার্ব, এখানে মনের ভাব প্রকাশ করতে পারবে না, আমাদের লাগবে ফাইনাইট। তাই অপশন বিউ আমরা বাদ দিয়ে দিলাম। অপশন সি মিলিয়নস অফ বাংলাদেশি চিলড্রেন হু এনজয়। এখন যদি খেয়াল করেন আমি আপনাদেরকে এখানে একটু দেখাবো, হি ইজ দ্য পারসন, ইজ দ্য পারসন হু ইজ মাই ব্রাদার। খেয়াল করেন এই যে ঝু, আমি বলেছি কি যখনই আমরা কোনো ক্লজ মার্কার পাবো তখন ধরে নিব সেখানে দুটি সেন্টেন্স আছে, এটি ক্লজ মার্কার। এই অংশটি এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এটি সাবঅর্ডিনেট ক্লজ। যখন ক্লজ মার্কারের দ্বারা যুক্ত হবে তখন সেটি দুটি সেন্টেন্স হয়ে যাবে, দুই পাশে দুটি সেন্টেন্স আছে, দুটি সেন্টেন্সের জন্য দুটি ভার্ব লাগবে। এখানে দেখুন হি ইজ, ইজ হচ্ছে একটি ভার্ব, আর হু এর জন্য ইজ আরো একটি ভার্ব। এখানে তার মানে একটি কনজাংশন আনা মানে আমার দুইটি ভার্ব লাগবে। তাহলে আমি যদি এখানে
হু এনজয় বলি, হু এনজয় বললে হবে? হু যখন আনবো, হু আনা মানে এটাকে এর পেছনে একটি অ্যান্টিসিডেন্ট লাগে। এই যে হু দ্বারা পার্সনকে মিনিং করতেছে, আমরা যখন প্রোনাউন শিখবো, প্রোনাউন শেখানোর সময় আমরা অ্যান্টিসিডেন্টকে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু মনে রাখবেন যে এইটিকে যদি আমরা ক্লজ মার্কার আনতাম তাহলে এখানে দুটি ভার্ব লাগতো, এ পাশে একটি ভার্ব লাগতো, এ পাশে একটি ভার্ব লাগতো। আমার হাতে ভার্ব আছে একটি, সুতরাং এটিও বাদ। এখন খেয়াল করেন, মিলিয়নস অফ বাংলাদেশি চিলড্রেন, আমরা জানি চিলড্রেন প্লুরাল, তাই না? নাউন হিসাবে সে চাইল্ড হচ্ছে সিঙ্গুলার আর চিলড্রেন প্লুরাল। সো এই চিলড্রেনের সাথে আমরা এখানে শুধু এনজয় আনতে পারি, তাহলে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এখন এই বিষয়টি অনেকেই ক্লিয়ার নাও হতে পারেন যে আসলে এখানে এর সাথে এস বাই এস কেন হলো না। আমি যদি বলতাম যে হি এনজয় নাকি এনজয়স, হি এনজয় নাকি এনজয়স, আপনি বলতেন হি এনজয়স, তাই না? এখন আমি যদি বলতাম দে প্লুরাল, কি হতো? আপনি তখন বলতেন এনজয়। ঠিক তেমনি এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল বলে এটি এর সাথে এস বা ইয়ে যোগ হয়েছে। আর এখানে মিলিয়নস অফ বাংলাদেশি চিলড্রেন, এটি প্লুরাল, এই দের মতো প্লুরাল, এ কারণে এটি এনজয় হয়েছে। আমাদের একটি ফাইনাইট ভার্ব দরকার ছিল, আমরা জানি শুধুমাত্র মেন ভার্ব দ্বারা ফাইনাইট ভার্ব গঠিত হয়, তাই এখানে অপশন ডি আমাদের সঠিক উত্তর। আচ্ছা, রুল নাম্বার 2 তে চলে আসি। আমরা অলরেডি কিন্তু এই তথ্য, এই রুলগুলি আমি কম বেশি আলোচনা করে ফেলেছি, তারপরে আমি আরেকটু বলতে চাই। এখন বলা হচ্ছে কোন সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে তাহলে ওই ক্লজটির জন্য অবশ্যই একটি সাবঅর্ডিনেট ক্লজ খুঁজে বের করতে হবে। ওই কনজাংশনটির সাথে অতিরিক্ত সাবজেক্ট এবং ভার্ব লাগবে। তার মানে আমি বলেছি যদি কোনো ক্লজ মার্কার দেখেন কোনো সেন্টেন্সে, তাহলে ধরে নিবেন সেখানে একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে, একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে। আর সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে তাহলে আপনাকে প্রিন্সিপাল ক্লজের জন্য সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করতে হবে। ঠিক তেমনি আপনার ওই সাবঅর্ডিনেট ক্লজের জন্য আপনাকে ভার্ব এবং সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এখন এখানে আসি, বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট হ্যাভ ফাউন্ড দ্যাট। দেখেন এই যে দ্যাট, এটি হচ্ছে আমার ক্লজ মার্কার বা কনজাংশন, পেয়ে গেলাম। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট, এটি হচ্ছে প্রথম অংশের সাবজেক্ট। সাবজেক্ট হ্যাভ ফাউন্ড, আমরা জানি অক্সিলারি প্লাস মেইন ভার্ব দ্বারা একটি ফাইনাইট ভার্ব গঠিত হয়, তাহলে হ্যাভ ফাউন্ড এখানে আমার একটি ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। যখন একটি ক্লজ মার্কার পেলাম তখন এই অংশের জন্য সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে হবে, এই অংশের জন্য সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম অংশে কোনো আমার এখানে ব্ল্যাঙ্ক নাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাই, সো এই অংশ নিয়ে আমার টেনশন নাই। শুধু দ্বিতীয় অংশ নিয়ে টেনশন, যেহেতু আমরা ক্লজ মার্কার পেয়ে গেছি, আমরা বুঝে গেলাম যে এই অংশটি আমার সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে দেখেন মোস্ট পিপুল সাবজেক্ট দেওয়াই আছে, মোস্ট পিপল একটি প্লুরাল নাউন, তার জন্য আমাকে এখানে মিনিংফুল অ্যাপ্রোপ্রিয়েট একটি ভার্ব আনতে হবে। এখন আমরা পড়ি, অপশন এ তে ছিল, দেখেন আপনার পুরো সেন্টেন্সের মিনিং কিন্তু জানার দরকার নেই, আপনি যদি জানেন যে আমার কোথায় কোনটা দরকার তাহলে আপনি বুঝে যাবেন। তো দেখেন কন্টিনিউইং, মোস্ট পিপুল কন্টিনিউইং হয় না। মোস্ট পিপুল যদি বলতো আর কন্টিনিউইং, অথবা যদি বললো হতো হ্যাভ বিন কন্টিনিউইং, তাহলে আমরা একটি চিন্তা করতাম। আমি বারবার বলতেছি যে আই গোয়িং টু দ্য মার্কেট হবে না, এটা ভুল, আমাকে একটু অক্সিলারি ভার্ব আনতে হবে, আই এম গোয়িং টু দি মার্কেট। ঠিক তেমনি এই যে পিপল কন্টিনিউইং হবে না, পিপল আর কন্টিনিউইং হলে চিন্তা করতাম। এখন দেখেন যদি হু কন্টিনিউ বলতো, দেখেন এই যে দ্যাট আসার কারণে কিন্তু আমার একটি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, তার জন্য আমাকে এখন ভার্ব খুঁজতে হচ্ছে। এখন যদি আরো একটি ক্লজ মার্কার আমি আনতাম, এখানে হু যদি আরো একটি ক্লজ মার্কার আমি আনতাম, আনলে তার জন্য আমার সেন্টেন্স হয়ে যেত তিনটা, এটি প্রিন্সিপাল ক্লজ হতো, দ্যাট যুক্ত অংশটি একটি সাবঅর্ডিনেট ক্লজ হতো, হু যুক্ত অংশটি আরো একটি সাবঅর্ডিনেট ক্লজ হতো, এখানে একটি ভার্ব লাগতো, এখানে একটি ভার্ব লাগতো, কিন্তু আমার সেই অপশন নাই আমার হাতে, এখানে আসলে ভার্ব আছে একটি, তার মানে আমরা এখানে হু আনতে পারবো না। এখন অপশন বি এ, এই অপশনটি দেখি একটু, এখানে উল্টাপাল্টা হয়ে গেছে, এখানে এ বি সি ডি হবার কথা ছিল, যাই হোক এটি কোনো ব্যাপার না। এখন দেখবো আমরা মোস্ট পিপলের সাথে কন্টিনিউ যাই নাকি কন্টিনিউয়াস যাই। আমি কন্টিনিউয়াস যাই। আমরা দেখেন এই একটু পরে ঠিক এটি আলোচনা করে আসলাম যে
হি এনজয়স, দে এনজয়। যদি ভার্ব সিঙ্গুলার হয়, নাউন যদি নাউন বা সাবজেক্টের জায়গায় যে থাকবে, নাউন হতে পারে, প্রোনাউনও হতে পারে। এখানে যদি বলতাম, ধরেন টম নামে কোনো ব্যক্তির কথা বলতাম, তাহলে বলতাম টম এনজয়স। এখানে যদি বলতাম টম অ্যান্ড শি অথবা টম অ্যান্ড জেরি, দুজন ব্যক্তি বোঝাতাম, তাহলে হতো এনজয়। অর্থাৎ নাউন বা সাবজেক্ট যদি আপনার সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বাই ইয়েস হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বের সাথে এস বাই ইয়েস বসবে না। এ কারণে মোস্ট পিপল প্লুরাল, এটি সাবজেক্ট প্লুরাল, তাই ভার্বের সাথে এস বাই ইয়েস বসবে না। আমাদের আনসার হবে এই অপশনটি, মোস্ট পিপল কন্টিনিউ টু ওয়ার্ক। এখন খেয়াল করেন, এখানে কিন্তু আরো একটি ক্লজ মার্কার আছে, আমি আগে খেয়াল করিনি। এই যে ক্লজ মার্কার ইফ যুক্ত অংশ আছে, তার মানে কিন্তু এখানে তিনটি সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ এক, সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট যুক্ত অংশ আরেকটা সেন্টেন্স, ইফ যুক্ত অংশ আরেকটা সেন্টেন্স। তার মানে দেখেন, এই ইফ এর পরও নিশ্চয়ই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। দেখেন, ইভেন ইফ দে, এই যে দে সাবজেক্ট, বিকাম আরেকটা ভার্ব, ইভেন ইফ দে বিকাম ভেরি ওয়েলদি। তাহলে দেখেন, প্রত্যেকটি অংশের জন্য আপনাকে সাবজেক্ট এবং ভার্ব নিশ্চিত করতে হবে। প্রথম অংশ এবং শেষ অংশে সাবজেক্ট ভার্ব ছিল, এই দ্যাট যুক্ত অংশ যেটি, এটি সাবজেক্ট ছিল, ভার্ব ছিল না, আমরা ভার্ব খুঁজে বের করেছি। ওকে, এখন আমরা চলে আসি রুল 3 তে। রুল 3 বলা হচ্ছে যে দুটি ক্লজকে জয়েন করতে হলে অবশ্যই উপযুক্ত একটি ক্লজ মার্কার বা কনজাংশন ব্যবহার করতে হবে। আমি দুটি সেন্টেন্সকে, একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজকে আমি যুক্ত করতে চাচ্ছি। এখানে দুটি ক্লজকে যুক্ত করতে গেলে একটি অ্যাপ্রোপ্রিয়েট মিনিংফুল কনজাংশন আনতে হবে। কখনো দো ইউজ করতে হবে, কখনো সিন্স ইউজ করতে হবে, কখনো ইফ ইউজ করতে হবে। আপনার সেন্টেন্সের মিনিং দেখে অ্যাপ্রোপ্রিয়েট একটি কনজাংশন ব্যবহার করতে হবে। তো এখানে বলা হচ্ছে, অতএব দেখেন, ক্লজ মার্কার ছাড়া কখনোই দুটি ক্লজকে জয়েন করা যাবে না। যদি দুটি ক্লজ থাকে, তাহলে একটি ক্লজ মার্কার, দুটি ক্লজ থাকলে একটি ক্লজ মার্কার, তার মানে কি, একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ যদি হয়, তার মাঝখানে একটি কি হয়, তার জন্য একটি ক্লজ মার্কার লাগবে। আর যদি এমন হতো যে তিনটি সেন্টেন্স বা তিনটি ক্লজ আছে, এই যে উপরে যে সেন্টেন্সটি আমরা দেখলাম, যদি আমরা দেখতাম যে এখানে একটি ক্লোজ মার্কার আছে, এখানে দুটি ক্লোজ মার্কার আছে, মানে কি তিনটি সেন্টেন্স আছে। এখন যদি উল্টা ভাবে বলি যে আবার তিনটা সেন্টেন্স যুক্ত করতে গেলে আমার কয়টা ক্লোজ মার্কার লাগবে, একটি সেন্টেন্স, দুটি সেন্টেন্স, তিনটি সেন্টেন্স, তিনটি সেন্টেন্সের জন্য আমার দুইটি ক্লোজ মার্কার লাগবে। কারণ প্রিন্সিপাল ক্লোজের সাথে কোনো ক্লোজ মার্কার লাগে না, সাবঅর্ডিনেট ক্লোজ দুইটার জন্য দুইটা ক্লোজ মার্কার লাগবে। যদি আমার বলতো চারটি সেন্টেন্স যুক্ত করার জন্য কয়টা ক্লোজ মার্কার লাগবে, চারটির জন্য তিনটা লাগতো। কারণ প্রিন্সিপাল ক্লজ একটি অবশ্যই থাকতে হবে, আর তিনটির জন্য তিনটি ক্লজ মার্কার লাগতো। এখন আমরা আসি একটি মিনিংফুল ক্লজ মার্কারের কথা বলেছে, একটি এক্সাম্পল দেখি। বলছে ড্যাশ এ রং নাম্বার, ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাপোলজি বিফোর হ্যাঙ্গিং আপ। আপনি যদি কোনো রং নাম্বারে কল করে থাকেন, তাহলে বেশি কথা না বলে, বেশি না ঝুলিয়ে রেখে আপনি দ্রুত সরি বলুন যে আমি আসলে ভুল নাম্বারে কল করে ফেলেছি, সরি। তো এই মিনিং আপনার বোঝার দরকার নাই। এখানে দেখেন, ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাপোলজি বিফোর হ্যাঙ্গিং আপ, এটি কিন্তু একটি প্রিন্সিপাল ক্লজ। কারণ কি, এই অংশের সাথে কোনো ক্লজ মার্কার নাই, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে। এখন এই প্রিন্সিপাল ক্লজের সাথে আমাকে যদি একটি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করতে হয়, সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে। নর্মালি যদি শুরুতে বসে, তারপরে একটি কমা বসে। তো যদি শুরুতে একটি, এখানে আমার তো এমনি এমনি আনতে পারবো না, আমাকে অবশ্যই একটি ক্লজ মার্কার যুক্ত করে আনতে হবে, দো, অলদো, ইফ, বিকজ, এই টাইপের কোনো একটি মিনিংফুল ক্লজ মার্কার। তো আমি যদি অর্থ করি এভাবে, যদি ইফ ইউ ডায়াল, খেয়াল করেন, ইউ ডায়াল এর সাথে কোনো ক্লোজ মার্কার নাই, ইট ডায়ালস এটির সাথে কোনো ক্লোজ মার্কার নাই, ইট কোনো ক্লোজ মার্কার বা কনজাংশন না, ইট ডায়ালিং ইউ এটি কোনো ক্লোজ মার্কার না। যদি বলা হয় ইফ ইউ ডায়াল, এটি হচ্ছে ক্লোজ মার্কার, এটি সাবজেক্ট, এটি ভার্ব। যদি তুমি ডায়াল করো একটি রং নাম্বারে, ইফ ক্লোজ মার্কার, এটি সাবজেক্ট, এটি ভার্ব, তাহলে আমাদের আনসার হচ্ছে ডি। আমাদের এখানে আনসার হবে ডি। এটি প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হিসেবে, সরি, তার সাথে যোগ করার জন্য আমরা একটি সাবঅর্ডিনেট ক্লজ আনবো। ক্লজ মার্কার হিসেবে একটি ক্লজ মার্কার থাকবে অ্যাপ্রোপ্রিয়েট, এখানে ইফ, তার সাথে সাবজেক্ট এবং ভার্ব। আচ্ছা, এখানে একটি রুল নাম্বার 4 বলা হচ্ছে
সাবঅর্ডিনেট ক্লজকে আমরা অলরেডি চিনে ফেলেছি। সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই এবং কোনো অবস্থায় কোশ্চেন করা যাবে না, মনে রাখবেন, কোনো কোশ্চেন করা যাবে না সাবঅর্ডিনেট ক্লজকে। কাকে বলছি? প্রিন্সিপাল ক্লজকে না, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজকে। সাবঅর্ডিনেট ক্লজকে কোশ্চেন করা যাবে না। আর এই কারণে সাবঅর্ডিনেট ক্লজে কখনোই সাবজেক্টের আগে ভার্ব বসবে না। সাবজেক্টের আগে ভার্ব বসবে না তার মানে কি? তার মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে বসবে হলো সাবজেক্ট প্লাস আর এভাবে বলতে পারি। বলা হচ্ছে যে সাবজেক্টের আগে ভার্ব আসবে না, এই সাবজেক্টের আগে আসবে না, হবে কেমন? ক্লজ মার্কারের পর। ক্লজ মার্কারের পর আগে বসবে আপনার সাবজেক্ট, পরে বসবে ভার্ব। আগে সাবজেক্ট পরে ভার্ব। আমরা একটু দেখে আসি। বলা হচ্ছে ডু ইউ নো হোয়ার ইজ হি। এই সেন্টেন্সটি কি কারেক্ট আছে? আপনারা একটু চিন্তা করেন তো। ডু ইউ নো হোয়ার ইজ হি। দেখেন এখানে হোয়ার একটি ক্লজ মার্কার, তার মানে এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। এটি সাবঅর্ডিনেট ক্লজ। আর ডু ইউ নো হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। শর্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যাবে না বা কোশ্চেন করা যাবে না। তো হোয়ার ইজ হি, আমরা নরমালি যদি আপনার একটি কোশ্চেন করি যে হোয়ার, হোয়ার ইজ শি, এটি কিন্তু রাইট সেন্টেন্স, এখানে কোনো ভুল নাই, 100% সঠিক সেন্টেন্স। কিন্তু যদি এটি সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে আসে, সাবঅর্ডিনেট ক্লজ কখন বলবো? যখন একটি প্রিন্সিপাল ক্লজের সাথে অ্যাড হয়ে আসবে তখন এটি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে, তাই না? তখন এই হোয়ারটি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার হিসেবে কাজ করবে। তো এই যখন প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়ে আসবে তখন এখানে আমরা আগে লিখবো সাবজেক্ট, পরে লিখবো ভার্ব। অর্থাৎ ডু ইউ নো হোয়ার ইজ হি, এই ইজ হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে আমার ভার্ব। সুতরাং আমাদের সঠিক সেন্টেন্স হচ্ছে এটি। সঠিক সেন্টেন্স আমার এটি হচ্ছে আমার রাইট আনসার। ডু ইউ নো হোয়ার ইজ হি। আচ্ছা, আরো একটি সেন্টেন্স দেখি। এখন কথা হলো, আমি আরেকটি কথা এখানে বলতে হবে যে কোশ্চেন করা যাবে না বললেন, তাহলে শেষে কি কোশ্চেন চিহ্ন বসবে? এই যে কোশ্চেন মার্ক বা কোশ্চেন চিহ্ন, এটি কি বসবে? মনে রাখবেন, যদি প্রিন্সিপাল ক্লজ কোশ্চেন যুক্ত হয় যে ডু ইউ নো, তারপরে তো একটি কোশ্চেন চিহ্ন হওয়ার কথা ছিল, তাই না? যদি প্রিন্সিপাল ক্লজ কোশ্চেন বোধক হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের শেষে কোশ্চেন চিহ্ন হবে। আর যদি এটি কোশ্চেন চিহ্ন না হয় তাহলে এখানে কোশ্চেন বোধক চিহ্নটি বা কোশ্চেন মার্কটি বসবে না। যেমন বলা হচ্ছে আই ডোন্ট নো হোয়ার হি লিভস। আই ডোন্ট নো হোয়ার হি লিভস, এটি একটি সেন্টেন্স। আবার বলছি আই ডোন্ট নো হোয়ার ডাজ হি লিভ। কোন সেন্টেন্সটি রাইট আপনারা বলেন তো, একটু চিন্তা করে বলেন, প্রথমটি নাকি দ্বিতীয়টি? আমার মনে হয় সবাই পেরেছেন, প্রথমটি রাইট। কারণ দ্বিতীয়টি কোশ্চেন হয়ে গেছে। আই ডোন্ট নো এটি একটি প্রিন্সিপাল ক্লজ, তার সাথে এই অংশটি সাবঅর্ডিনেট ক্লজ। আমরা বলেই দিয়েছি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যাবে না, কোশ্চেন করা যাবে না। হোয়ার ডাজ হি লিভ, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, করা যাবে না। তাহলে প্রথমটি দেখেন আই ডোন্ট নো, হোয়ার প্রথম বসবে এই যে সাবজেক্ট, তারপর ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। হোয়ার হি, একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তার সাথে কি হয়েছে? এস বা ইএস যোগ হয়ে গেছে, হোয়ার হি লিভস। এখন দেখেন এখানে কিন্তু কোনো কোশ্চেন চিহ্ন হয়নি, এই যে কোশ্চেন বোধক আমি দিলাম না। কারণ কি? আই ডোন্ট নো এটি কিন্তু কোশ্চেন বোধক নয়। প্রথম অংশ যদি কোশ্চেন বোধক না হয় তাহলে এখানে কোশ্চেন চিহ্ন হবে না, কোশ্চেন মার্ক হবে না। আর এই অংশটি দেখেন কোশ্চেন মার্ক ছিল, তাই আমরা এখানে কি করেছি? শেষে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, এখন চার্জ দিয়ে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম একই ভিডিওতে আপনাদেরকে আমি এই সেন্টেন্স কমপ্লিশন রিলেটেড অনেকগুলি প্র্যাকটিস করাবো। তো আমি খুব দ্রুত কয়েকটি প্র্যাকটিস করাচ্ছি, আপনারা কমেন্ট করবেন যদি মনে করেন যে ভালো লাগছে, আরো কিছু প্র্যাকটিস করার দরকার আছে বলে মনে করেন। কমেন্টে যদি আপনাদের কমেন্ট পাই তাহলে আমি আরো 50-60টি প্র্যাকটিস এই টপিক রিলেটেড আরো কিছু প্র্যাকটিস আমি পার্ট 2 নামে আরেকটি টিউটোরিয়াল বানাবো, সেখানে দিয়ে দিব। তো এখানে আমি যতগুলি পারি 5-7টা বা 10টা যতগুলি পারি আমি আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। তো 1 নম্বর হোম প্র্যাকটিসে দেখেন আসি।
বলা হচ্ছে দ্য স্টাডি অফ এটিমোলজি রেস্ট আপন বেসিক প্রিন্সিপালস ড্যাশ টু অল ল্যাঙ্গুয়েজেস, ড্যাশ টু অল ল্যাঙ্গুয়েজেস। এখন দেখেন দা স্টাডি অফ এটিমোলজি, এটি একটি সাবজেক্ট, রেস্ট ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়েছে, তার মানে এটি সাবজেক্ট, এটি ভার্ব, রেস্ট আপন বেসিক প্রিন্সিপালস। এই রেস্ট আপন এটি যদি এই অংশটি হচ্ছে ভার্ব, তারপরের অংশটি হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এখন দেখেন এখানে আবার অ্যাপ্লাইং, অ্যাপ্লাইড এই টাইপের কিছু জিনিস পাচ্ছি। তার মানে আমাকে খুঁজতে হবে যে এখানে কি আসলেই কোনো সাবঅর্ডিনেট ক্লজ আছে। যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেই সাবঅর্ডিনেট ক্লজের জন্য একটি ক্লজ মার্কার খুঁজে বের করতে হবে। ক্লজ মার্কার খুঁজে বের করার পর তার জন্য একটি অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব আমাদেরকে আনতে হবে। সেটি হতে পারে অ্যাক্টিভ ফর্মেও থাকতে পারে, প্যাসিভ ফর্মেও থাকতে পারে। আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন আপনাদের এটি আরো বিস্তারিত শিখিয়ে দিব। তো কোনো কিছু যদি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে অ্যাক্টিভ ভয়েস, আর যদি করানো হয় তাহলে হয়ে যায় প্যাসিভ ভয়েস, তাই না? তো এখন কোন প্রিন্সিপাল কি নিজে নিজে অ্যাপ্লাই হতে পারে, নাকি কোনো প্রিন্সিপালস বা কোনো রীতিনীতি বা কোনো রুল অ্যাপ্লাইড হয় কারোর মাধ্যমে? আমরা জানি কারোর মাধ্যমে অ্যাপ্লাইড হয়, তাই না? তো এখানে দেখেন দ্য স্টাডি অফ এটিমোলজি রেস্ট আপন দ্য বেসিক প্রিন্সিপালস, দ্য বেসিক প্রিন্সিপালস। এতগুলি অপশন আলোচনা করব না, শুধু অপশন সিতে আসেন। দ্যাট আর অ্যাপ্লাইড, এই যে অ্যান্টিসিডেন্ট বলে, এই দ্যাটটি দ্বারা, এই দ্যাট একটি ক্লজ মার্কার বা কনজাংশন, এই ক্লজ মার্কার বা কনজাংশন ঠিক তার আগে যে নাউন বা প্রোনাউন থাকে, নাউন বা প্রোনাউন থাকে, যে সাবজেক্টটি থাকে, তাকে তাকে সাবজেক্ট পরবর্তী ভার্বের সাবজেক্ট হিসেবে গ্রহণ করে। অর্থাৎ এই দ্যাটের আগে দ্যাট যদি কাউকে মিন করে, এটি যদি সিঙ্গুলার হয় তাহলে পরের ভাব সিঙ্গুলার হবে, এটি যদি প্লুরাল হয় তাহলে পরের ভাব প্লুরাল হবে। যদি নিজে কাজ করে অ্যাক্টিভ ভয়েস হবে, আর তাকে যদি করানো হয় তাহলে প্যাসিভ ভয়েস হবে। তো এই প্রিন্সিপালস দ্যাট আর অ্যাপ্লাইড টু অল ল্যাঙ্গুয়েজেস। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি যদি অপশন এতে আসতাম দ্যাট অ্যাপ্লাইং, এটি হতো না, কারণ আমরা জানি একটি সেন্টেন্স অক্সিলারি ভার্ব ছাড়া ভার্ব নিতে পারবে না। যদি বলি আই অ্যাপ্লাইং, হবে না। আই অ্যাম অ্যাপ্লাইং এটি হলেও হতে পারতো, অথবা যদি বলতো এটি প্যাসিভ হতো, প্যাসিভ হলে এর সাথে ভার্বের সাথে ইডি যোগ হয়ে যেত, তার আগে একটা অক্সিলারি ভার্ব হতো, এটি বাদ। অপশন 2 দ্যাট দে অ্যাপ্লাই। দেখেন এই যে দ্যাট, এই দ্যাট দ্বারা কিন্তু অলরেডি আমাদের এই প্রিন্সিপালস কে মিন করতেছে, অ্যান্টিসিডেন্ট হিসেবে তাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করে নিচ্ছে। তারপরে যদি আবার দে করেন তাহলে সাবজেক্ট হয়ে গেলে দুইটা, এটি এই প্রিন্সিপালস একটা সাবজেক্ট হয়ে গেল, দে একটি সাবজেক্ট হয়ে গেল। তারপরেও এই অ্যাপ্লাই সঠিক নাই, কারণ অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই করা হয় বুঝায়, অ্যাপ্লাই করা হয়, দ্যাট আর অ্যাপ্লাইড, দ্যাট আর অ্যাপ্লাইড। এখানে একটি এটিকে প্যাসিভ করতে গেলে একটি আর একটি কি লাগতো, অক্সিলারি ভার্ব লাগতো। আচ্ছা এরপরে দেখেন অপশন ডি। না, আমার মনে হয় বেসিক জিনিসটা শিখে ফেলেছি, যে এটি আপনার ক্লোজ মার্কার, ক্লোজ মার্কারের পরে একটি ভার্ব লাগবে, সেই ভার্বের সাবজেক্ট হচ্ছে ক্লোজ মার্কার ঠিক আগে, এই প্রিন্সিপালস কে মিন করছে, এটি প্রিন্সিপালস প্লুরাল, সে অনুপাতে এটি আর অ্যাপ্লাইড হয়েছে। ওকে, এখানে আসি। বলা হচ্ছে কংগ্রেস। আমি একটি নতুন জিনিস শেখাবো আপনাদেরকে এখন এই মুহূর্তে, আপনাদেরকে কনফিউজ করার জন্য অনেক সময় এই যে দেখেন এখানে একটি কমা আছে, এখানে একটি কমা আছে, এটিকে বলা হয় অ্যাপোজিটিভ। যেমন আমি যদি বলি আর এন দিলাম, মানে রবীন্দ্রনাথ ঠাকুর, খেয়াল করেন, বললাম দা গ্রেটেস্ট পোয়েট, কমা দিলাম, ওন নোবেল প্রাইজ ইন 1913। এখন রবীন্দ্রনাথ ঠাকুর, এই অংশটি যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, এটি জাস্ট সেন্টেন্সটিকে বড় করার জন্য, আপনাকে বিভ্রান্ত করার জন্য। এই অংশটি গ্রামারে আপনাকে কোনো ধরনের এফেক্ট করবে না, আপনি এই অংশটি চাইলে বাদ দিয়ে পড়তে পারেন। তাহলে কি পড়বেন, রবীন্দ্রনাথ ঠাকুর ওন নোবেল প্রাইজ ইন এত। দেখেন ওন নোবেল প্রাইজ বলে
এখানে আরো একটি আপনাকে বিভ্রান্ত করতে পারতো, এভাবে ও নোবেল প্রাইজ দ্য গ্রেটেস্ট প্রেস্টিজ the greatest prestige in the earth. এই অংশটি, এই যে ওন নোবেল প্রাইজ, এই অংশের অপোজিটিভ হয়ে যেত দ্য গ্রেটেস্ট প্রাইজ ইন দ্য আর্থ। খেয়াল করেন, তাহলে মূল সেন্টেন্স কিন্তু এটি, রবীন্দ্রনাথ ঠাকুর ওন নোবেল প্রাইজ ইন 1913। এই যে অংশটি, এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের অপোজিটিভ, দ্য গ্রেটেস্ট প্রেস্টিজ ইন দ্য আর্থ, এটি হচ্ছে নোবেল প্রাইজের অপোজিটিভ। তো অপোজিটিভ গুলো আমরা সেন্টেন্সে বাদ দিয়ে পড়বো, তাহলে আপনারা সহজে সেটি ইয়ে করতে পারবেন, মানে সেন্টেন্সকে সহজে আপনারা ভাঙতে পারবেন, আপনাদের ভুল হবে না। তো এই সেন্টেন্সটা এখন, এই অংশটি যদি বাদ দিয়ে পড়ি, কংগ্রেস এটি একটি পার্লামেন্টের নাম, সিঙ্গুলার, ডিসাইডস, কংগ্রেস ডিসাইডস হাউ মাচ মানি, কংগ্রেস ডিসাইডস হাউ মাচ মানি। এখন এই যে 4 নাম্বার রুলটি আমরা পড়লাম, যে সাবঅর্ডিনেট ক্লজে কখনো কোশ্চেন করা যাবে না, তাই ক্লজ মার্কারের পরে প্রথমে সাবজেক্ট বলবে, তারপর ভার্ব বলবে, প্রথম সাবজেক্ট বলবে তারপর ভার্ব বলবে। দেখেন, কংগ্রেস ডিসাইডস হাউ মাচ মানি দ্য গভর্নমেন্ট, এই পর্যন্ত ঠিক ছিল। আমরা প্রথমে একটি সাবজেক্ট তারপর ভার্ব খুঁজতেছি। এখন এরপর আবার একটি ক্লজ মার্কার চলে আসলে, হলো কি, দেখেন হাউ মাচ মানির পরে কোনো ভার্ব নাই। আসলে এই হাউ মাচের আমরা এখানে একটি ভার্ব খুঁজতেছি, এখানে হলো না এটি। দ্য গভর্নমেন্ট উইল স্পেন্ড হাউ মাচ মানি, দেখেন আমরা আনসার পেয়ে গেছি। বিতে যদি আসি, ডিসাইডস, প্রথম অংশ কংগ্রেস ডিসাইডস, এটি কমপ্লিট হয়ে গেল। হাউ মাচ মানি দ্য গভর্নমেন্ট, সাবজেক্ট উইল স্পেন্ড, এটি একটি ফাইনাইট ভার্ব। সাবজেক্ট ভার্ব সাবঅর্ডিনেট ক্লজের পরে আগে সাবজেক্ট বলবে, পরে ভার্ব বলবে, এটি আমাদের, আমরা আনসার পেয়ে গেলাম। কংগ্রেস ডিসাইডস হাউ মাচ মানি দ্য গভর্নমেন্ট উইল স্পেন্ড অন এডুকেশন, কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে কি পরিমাণ টাকা এডুকেশনের পেছনে বা এডুকেশনের জন্য খরচ করবে। এখন খেয়াল করেন, আরো অন্যান্য অপশন গুলি বলবো কি, সময় আসলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা থাক, আপনারা একটু অন্যান্য অপশন গুলো খুঁজবেন, খুঁজে দেখবেন যে এই অপশনটি কেন হলো না। হ্যাঁ, এমন কোশ্চেন যদি আপনার মাথায় আসে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের ভিত্তিতে আমি ওই পয়েন্টে আপনাদেরকে আলোচনা করে দেবো। আমি আপনাদেরকে কেন আনসার এটি হলো শুধু সেটি ব্যাখ্যা করে যাই, তাহলে আমরা একটু দ্রুত আগাতে পারবো। আচ্ছা, 3 নাম্বার আমাদের প্র্যাকটিসে যদি আসি, বলা হচ্ছে দ্যাট ড্যাশ বাই দ্য গ্রাস ওয়াজ এস্টাবলিশ অন অনলি রিসেন্টলি। এখন এটি আসলে কি, আমি এই প্র্যাকটিসটি এখন করাবো না। নমিনাল দ্যাট ক্লজ নামে একটি ক্লজের ব্যবহার আমরা শিখবো, সেটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন শিখবো, তখন আমি এই টাইপের অনেক সেন্টেন্স আপনাদেরকে শিখিয়ে দিব। এখন এটি এর মধ্যে আনতে চাচ্ছি না এই মুহূর্তে। আচ্ছা, এই প্র্যাকটিসটি দেখি। বলা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন ভেহিকেলস আর হট, public transportation vehicles are hot. Dash cause the deterioration of ozone. Public transportation vehicles are hot. এখন এখানে আমাদেরকে এই সাবঅর্ডিনেট ক্লজের জন্য একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আমরা খুঁজে বের করব। আর হট, many ecologists have identified, বলা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন ভেহিকেলস মানে আমরা জানি যানবাহন, তাই যা এই যে এখানে একটি ক্লোজ মার্কার আছে, তারপর আমরা একটা সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব আনবো। তো মেনি ইকোলজিস্ট হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এটি প্লুরাল, তার সাথে আসছে হ্যাভ আইডেন্টিফাইড, এটি হচ্ছে আমাদের ভার্ব। তো আমরা আনসার পেয়ে গেলাম। এখানে যদি অন্য কোনো অপশন নিয়ে আপনাদের কনফিউশন থাকে, আপনারা কমেন্ট করবেন, আমি তার ব্যাখ্যা দিয়ে দিব পরবর্তী ক্লাসে। আচ্ছা, এখন দেখেন, the number of Hispanic children, the number of এর ব্যবহার আমরা পরবর্তী সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শিখব। the number of Hispanic children enrolled in New York public school system in the year 2000 depend on whether,
ডিপেন্ড অন ওয়েদার। এখন দেখেন এটি একটি ক্লজ মার্কার। ক্লজ মার্কারের পর আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে একটি সাবজেক্ট খুঁজি, ডিপেন্ড অন ওয়েদার, দ্য ইমিগ্রেশন রেট উইল কন্টিনিউ। দেখেন এখানে আছে উইল দিয়ে শুরু, এটা বাদ, এটি উইল দিয়ে শুরু, এটা বাদ, এটি কন্টিনিউ ভার্ব দ্বারা শুরু, এটাও বাদ। অপশন থাকলো কোনটি? সি থাকলো দ্য ইমিগ্রেশন, আর ই থাকলো দ্য ইমিগ্রেশন রেট উড কন্টিনিউ। এখন এখানে উডের কোনো ব্যবহার নাই এই সেন্টেন্সে। এখানে আসলে আমরা যখন ন্যারেশন শিখবো এবং যখন আমরা সিকোয়েন্স অফ টেন্স শিখবো তখন আমরা দেখাবো কোথায় উইল হয় কোথায় উড হয়। তো এখানে আনসার্টেনিটির কোনো বিষয় নাই। এখানে একেবারে স্পষ্টভাবে বলেছে যে হিসপ্যানিক চিলড্রেন যারা নিউ ইয়র্কের বিভিন্ন পাবলিক স্কুলে ভর্তি হচ্ছে 2000 সাল থেকে, সেটি ডিপেন্ড করতেছে ওয়েদার কিসের উপরে? দ্য ইমিগ্রেশন রেট উইল কন্টিনিউ। এটি ইমিগ্রেশন রেটটি কন্টিনিউ করবে কি তার উপরে ডিপেন্ড করতেছে। আনসার সি আমাদের সঠিক উত্তর, সাবজেক্ট ভার্ব। আচ্ছা, এরপরে আসেন সি 7 নম্বর। Although synthetic gemstone are similar in quality to natural gemstone, people এখন দেখেন এই যে অলদো যুক্ত অংশটি, এই যে অলদো, এটি কিন্তু একটি অক্সিলারি সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? এই অলদো যুক্ত অংশ সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে তার সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রেও কিন্তু আমাদের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নিশ্চিত করতে হবে। করে আমাদেরকে দেখতে হবে অবশ্যই একটি প্রিন্সিপাল ক্লজ না থাকলে অনলি কখনো সাবঅর্ডিনেট ক্লজ হবে না। তো আমরা তখন কি করব? প্রিন্সিপাল ক্লজ আইডেন্টিফাই করব, করে প্রিন্সিপাল ক্লজের জন্য সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আমরা নিশ্চিত করব। তাহলে দেখেন অলদো সিনথেটিক জেমস্টোন এটি হচ্ছে সাবজেক্ট, আর সিমিলার ভার্ব পেয়ে গেলাম, ইন কোয়ালিটি টু ন্যাচারাল স্টোনস এই পিপল হচ্ছে সাবজেক্ট। এখন আমাদের একটি ভার্ব লাগবে কি? পিপল দেখেন ডু সিম প্রেফার, টু সিম প্রেফার, আর সিমিং প্রেফারিং, সিম টু প্রেফার, আর সিমিং প্রেফার, কোনটি হবে আপনারা বলেন তো? পিপল, সিম টু প্রেফার, আমি এটি বললাম। আপনাদের কোনো কনফিউশন আছে? আপনি মিলিয়ে দেখেন, এই যে টু যুক্ত অংশ এটি নন ফাইনাইট ভার্ব, পিপল আর সিমিং হয় না, পিপল আর সিমিং প্রেফারিং এটি কোনো সেন্টেন্সই হয় না, পিপল আর সিমিং প্রেফার এটিও কোনো সেন্টেন্স হয় না, ডু সিমও এখানে সেন্টেন্স হয় না। জাস্ট বলতে হবে পিপল সিম মানে মনে হয় মানুষ পছন্দ করে, সিম টু প্রেফার, আই সিম টু প্রেফার টি টু কফি। এখানে এই সিম মনে হয় এর সাথেও আইনজি আসবে না, আবার পরপর দুটি আইনজিও আমরা আনতে পারবো না। এরপরে বলা হচ্ছে ক্রুজ শিপ ড্যাশ মেনি টুরিস্ট ফ্রম মিয়ামি টু আ নাম্বার অফ পোর্টস ইন দ্য ক্যারিবিয়ান। ক্রুজ শিপ সাবজেক্ট আছে, আমরা দেখছি এখানে ভার্ব নাই, ভার্ব খুঁজে দেখি। ক্রুজ শিপ আমরা জানি এটি একটি শিপকে বোঝানো হচ্ছে, এখানে শিপস নাই, থার্ড পারসন সিঙ্গুলার, তাই তার সাথে দেখেন আমরা যদি ক্রুজ শিপ ট্রান্সপোর্টিং আমি বলেছি কখনোই হবে না, এটি যদি আর ট্রান্সপোর্টিং বা ইস ট্রান্সপোর্টিং হতো তাহলে আমরা চিন্তা করতাম। আই ডান্সিং হয় না, আই এম ডান্সিং, এটি বাদ। এটি যেহেতু সিঙ্গুলার তার সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, এটি নাই, এটিও বাদ। এরপরে দেখেন দ্যাট, দ্যাট আসবে না, কারণ দ্যাট আসলে আমাদের একটি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যেত, সাবঅর্ডিনেট ক্লজ হলে আমার দুইটি ভার্ব লাগতো, কিন্তু এখানে আসছে ভার্ব একটি, দুটি ভার্বের কোনো অপশন নেই, এটিও ভার্ব, এটির ক্ষেত্রেও একই ব্যাখ্যা। সো ক্রুজ শিপ তার সাথে একটি ভার্ব আসবে, ট্রান্সপোর্টস। ওকে, বলা হচ্ছে although Anne Taylor received a Pulitzer Prize for her novel, দেখেন এই although একটি সাবঅর্ডিনেট ক্লজ, although Anne Taylor এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব, এটি অবজেক্ট, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে? প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিশ্চিত করতে হবে। এখন দেখেন হ্যাজ নেভার রিসিভড, হ্যাজ নেভার রিসিভড এটি কিন্তু একটি ভার্ব, সুতরাং তার জন্য আমাকে সাবজেক্ট নিশ্চিত করতে হবে। তো বলা হচ্ছে অলদো অ্যান্ড টেইলর একজন লেখিকার কথা বলা হচ্ছে, সুতরাং আমরা এখানে বলে দিব সিম্পলি শি হ্যাজ নেভার রিসিভড দ্য পপুলার অ্যাক্লেম, মানে জনগণের যে স্বীকৃতি সেটি তিনি পান নাই। এখানে কোনো ক্লজ মার্কার আনা যাবে না, এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ, এটি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজের সাথে আমরা কোনো ক্লজ মার্কার আনবো না, শুধু দেখলাম এখানে ভার্ব আছে তাই সাবজেক্ট, এর উপরে দেখেছি সাবজেক্ট ছিল ভার্ব ছিল না, আর এখানে দেখলাম ভার্ব আছে সাবজেক্ট নাই, তাই আমরা সাবজেক্ট নিশ্চিত করলাম।
ওকে, এটি হচ্ছে আমাদের 10 নম্বর প্র্যাকটিস। এখন ব্যাপার হচ্ছে ওকে দেখি, to the foreign observer, to the foreign observer, it was never actually clear, it was never actually clear dash power in many government of the old eastern bloc, it was never actually clear। এটি কিন্তু প্রিন্সিপাল ক্লজের সাথে ক্লজ মার্কার নাই, সাবজেক্ট ভার্বের মধ্যে আছে, তার মানে আমাদেরকে একটি সাবঅর্ডিনেট ক্লজ তার এবং তার সাবজেক্ট ভার্ব নিশ্চিত করতে হবে। ইট ওয়াজ নেভার অ্যাকচুয়ালি ক্লিয়ার, ক্লিয়ার এটি বলছে অনেক অবজারভারের কাছে এটি পরিষ্কার ছিল না। হু হু হ্যাড, হু হ্যাড পাওয়ার ইন মেনি গভর্নমেন্ট অফ দ্য ওল্ড ইস্টার্ন ব্লক, ওল্ড ইস্টার্ন ব্লকে অনেকের, দেখেন এটা কিন্তু অজ, আমরা যখন সিকোয়েন্স অফ টেন্স শিখবো তখন আমরা শিখবো যদি প্রিন্সিপাল ক্লজে পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজও পাস্ট টেন্স হবে। এখন পাস্ট ইনডিফিনিট হবে না পাস্ট কন্টিনিউয়াস হবে সেটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর, সেটি আমরা পরে আলোচনা করবো। এটি পাস্ট আছে তা আমাদেরকে এখানে পাস্ট টেন্স আনতে হবে। এখানে দেখেন হুম আসবে না, হু দ্বারা বোঝাচ্ছে কার পাওয়ার ছিল, কার পাওয়ার ছিল, হু হুমের ব্যবহার আমরা শিখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, এখানে আমাদের হু আসবে। এই হু হ্যাড পাওয়ার, এখানে দেখেন এক বাদ হয়ে গেল, ডিড হ্যাভ কখনোই হয় না, এটি গ্রামেটিক্যালি রং এই সেন্টেন্সের ক্ষেত্রে। ডু হ্যাভ এটিও এখানে আসবে না, আমাদের বোঝাতে হচ্ছে হু কার ছিল, একটি ছিল একটি ভার্ব, তো আমরা এখানে হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, সেটিকে আমরা সঠিক হিসাবে রাখবো। আরো বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন। ওকে, আমার মনে হচ্ছে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা আজ এ পর্যন্ত 10টি প্র্যাকটিস পর্যন্ত রাখতেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আপনারা এটির মাধ্যমে বেনিফিটেড হচ্ছেন, তাহলে কমেন্ট করবেন যে আমাদের আরো কিছু প্র্যাকটিস দরকার, তাহলে আমি খুব দ্রুত গতিতে এই টপিকের উপরে আরো 50টি প্র্যাকটিস আমি পার্ট 2 হিসাবে আপনাদেরকে দিয়ে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।